আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কোশ্চেন হচ্ছে, প্রথমত আপনার যে বন্যা হয় এটা প্রাকৃতিক দুর্যোগে, এখন কিন্তু প্রাকৃতিক দুর্যোগে বন্যা হচ্ছে না, মানুষ সৃষ্ট হচ্ছে। কারণ আমি বলে দিচ্ছি, কারণ হচ্ছে আপনার যে বার্তা ছেড়ে দিচ্ছে এটা কিন্তু মানুষ ছেড়ে দিচ্ছে। হঠাৎ কিন্তু আপনার বন্যা প্রাকৃতিক দুর্যোগ হয়নি আমাদের দেশে, সেটা নিয়ে যদি কিছু বলেন। আরেকটা জিজ্ঞেস করা আমার জানার ছিল যে সদ্য পলাতক শেখ হাসিনা, সে যে ভারতে আশ্রয় নিয়েছে, সে আশ্রয়টা আমাদের দেশের জন্য সে তারা কি বন্ধুসুলভ আচরণ করছে ভারত, নাকি বন্ধু, এটা আমরা কি বন্ধু বলতে পারি কিনা একটু যদি বলেন। আমরা খুব ভালো করেই জানি যে ফারাক্কা নিয়ে প্রশ্ন তুলেছেন, মৌলানা ভাসানী লড়েছেন, সিলেটের টিপাই মুক্তিবাদ নিয়ে অনেক কথা হয়েছে। তারপরে আপনাদের কিশোরগঞ্জ এলাকায় সাবেক এক প্রেসিডেন্টের এলাকায় বারবার যে ডুবে যায় উত্তর এলাকাতে বন্যা এসে, সেটার কথাও আমরা জানি। এগুলা ছেড়ে দেওয়া হয়, ওদিকে যখন বন্যা হয় তখন ছেড়ে দেওয়া হয়। আপনি প্রশ্নের উত্তর নিজেই কিছুটা দিয়ে দিয়েছেন, এমনিতেই হয়নি, এটা আমি মার্ক করছি। এমনিতেও হয় প্রাকৃতিক দুর্যোগ, কিছু কারণবশত হয়, এবং উজান দিক থেকে বা ডান বাম থেকে কিছু ছেড়ে দেওয়া হয়েছে বলেই প্রাকৃতিক দুর্যোগ আরেকটু বেশিভাবে হয়েছে। এবং যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল উত্তর এলাকায় অনেকগুলো 50-এর অধিক অনেকগুলো নদী আছে, সেগুলো অনেক বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে কাজ করতে হবে। এবং এই ব্যাপারে আমরা অনুরোধ করবো দেশের জাতির কাছে, আপনারা আপাতত যা পারেন তাদেরকে সহযোগিতা করবেন। আর ওগুলা যে পরিমাণ বলিষ্ঠ সরকার এসে ওগুলা তিস্তা বাঁধ নিয়ে কথা হচ্ছে, কোনো প্রতিকার আসছে না। 2, যে দেশ আমাদের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়েছেন, আশ্রয় দেওয়ারই কথা, এটা আশ্রয় দেওয়ারই কথা। খোমেনিকে আশ্রয় দিয়েছিল ফ্রান্স, তারপরে অন্যান্য অনেক ইতিহাস রয়েছে, আশ্রয় দেয় মানুষ, আশ্রয় তারা দিতেই পারেন এবং সেভাবে তারা ওভাবে ছিলেন। কিন্তু আশ্রয় দেওয়াটা কতটা সঙ্গত আমাদের পররাষ্ট্রনীতি বলবে। পররাষ্ট্রমন্ত্রী কিছু বক্তব্য শুনেছি, সেখানে উপদেষ্টার সেটা অস্পষ্ট রয়েছে, সেটা তিনি পরিষ্কার করেননি। এবং প্রফেসর ইউনূস সাহেব যেটা বলেছেন ইদানে, দুই দেশের মধ্যে সুসম্পর্ক এবং কিছুটা বাড়াবাড়ি শব্দ প্রকাশের বিরুদ্ধেই তিনি অবস্থান নিয়ে আছেন। তবে দুই দেশের মধ্যে পররাষ্ট্রীয় কি কি চুক্তি রয়েছে সেটা আমাদের খতিয়ে দেখতে হবে। এবং সম্ভবত যে আইনগুলা রয়েছে তাতে যে এরকম ধরেন আপনি মুজিব হত্যার আসামিদেরকে যেভাবে নিয়ে আসা হচ্ছে, যেহেতু আইন আছে ফেরত দিতে বাধ্য, ভারতের সাথে যে এরকম কোন চুক্তি থাকে এবং যদি যথাযথভাবে বাংলাদেশের কোর্টে মানবতা বিরোধী অপরাধের মামলা যদি হয়ে থাকে এবং সেইভাবে যদি উত্থাপন করা যায়, তাহলে ভারত সরকার সেটা হয়তো বিবেচনা করতে পারে। কিন্তু মুজিব হত্যার সব আসামি আমরা ফিরে আনতে পারি, আনা হয় নাই। এটাও যে খুব সহজ হবে সেটাও না। সালাউদ্দিন সাহেব বহুদিন সেখানে অকারণ অ্যারেস্ট থেকে কেবল দেশে ফিরেছেন, অথচ সবাই জানে সালাউদ্দিনকে একজন প্রতিমন্ত্রী ছিলেন, তাকে এই দেশে ফেরত পাঠানোর কোন আইন ভারত সরকার প্রায় এক যুগে খুঁজে পায়নি। অন্যান্য সরকারের একই অবস্থায়। এখন তাদের দেশের আইনের ব্যাপার, এটা আমরা যতই বলি যে তাকে ফেরত আনা যাবে এই সেই, অনেক কল্পনা আর কি, অনেকটা সহজ নয়। তবে আইনগত দিকটা খতিয়ে দেখতে হবে। আবেদন না, এটা হলো একটা স্পেসিফিক কোশ্চেন। আমি ভারতে লেখাপড়া করেছি, আলিগড় বিশ্ববিদ্যালয়ে। এদেশের অনেক মানুষ এখানে চিকিৎসা করতে যায়। নাগরিকরা এই দেশের শত্রু না, দেশের নাগরিকরা এই দেশের শত্রু নয়। তাদের কাছে আমরা সব সময় ভালো ব্যবহার পেয়েছি, ও দেশে পড়াশোনার সময়, ট্রেনে যাতায়াতে। কিন্তু ডিপ্লোমাসি রয়েছে, প্রত্যেক দেশ এবং জাতির তার নিজস্ব ডিপ্লোমাসি রয়েছে। তাদের যে কার্যক্রম সেটা সবকিছু বন্ধুত্বের বার্তা বহন করে না। সীমান্ত হত্যা ইত্যাদি ইত্যাদি সহ যা কিছু পূর্ণাঙ্গ বন্ধুত্বের বার্তা বহন করে না। তবে 71 সালে ডিপ্লোম্যাটিক কারণে হোক, রাজনৈতিক কারণে তারা যে আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন, সহযোগিতা করেছিলেন, সেটা আমাদের স্বীকার করতে হবে। জি, ওয়ালাইকুম সালাম। আমরা এই সময় সাংবিধানিক এবং
নির্বাচন কমিশন যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমরা চলছি। আমরা ইসলামিক অনেক ইসলামিক কিংবা কোন ধরনের নিরপেক্ষ কোনো কিছুর মধ্যে আমরা এখন নাই। আমরা স্বাভাবিক জনকল্যাণকর এবং উন্নত সমাজ নির্মাণের আহ্বান। আর রাজনৈতিকভাবে যত ইসলাম করি, জনগণ যতক্ষণ কোনো সাড়া না নেবে নামই থাকবে। কাজে আমরা প্রথমত সমাজ সংস্কার, রাজনৈতিক সংস্কার এই সকল আহ্বান নিয়ে বর্তমানে আছে। আপনার দ্বিতীয় প্রশ্ন কি ছিল? ও ছাত্রদের মহিলা, জি আছে। মহিলাদের মধ্যে একজন ভাইস প্রিন্সিপাল আছেন, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস, আরেকজন এমবিবিএস ডাক্তার আছেন, আরেকজন রয়েছেন নির্বাচন কমিশন থেকে যেভাবে চাওয়া হয়েছে সেভাবে আমাদের মহিলা সদস্য রয়েছেন। ছাত্র সংগঠন রয়েছে বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ নামে, ওটা আহলে হাদিস নামটা ওটাই আছে। ছাত্র সমাজ নামে আমাদের একটা ছাত্র সংগঠন রয়েছে আগের। বর্তমানে এই রাজনৈতিক সংগঠনের কেন্দ্র করে নতুন কোন আমাদের এখন পুনর্গঠন হয়নি। জি প্রায় 22 বছর আগে সংগঠন, জি সামাজিক কোন কার্যক্রম বর্তমানে দেশে বলা হচ্ছে বা এরকম কোন কার্যক্রম করেছে আমরা বিভিন্ন জায়গায় কালেকশন করে, ধরেন বর্মারা যখন ওখান থেকে মায়ানমারের এদেরকে যখন করা হলো তখন আমি নিজেই 4 বার গেছি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে নিয়ে। উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় বন্যা টনার সময় আমরা রিলিফ টিলিফ নিয়ে গেছি, প্রতি বছর যাই। এবারে পরিকল্পনা আছে ইনশাআল্লাহ আল্লাহ যদি। জি যে আপনারা যে বলছেন যে অর্থনৈতিক সংস্কার, রাজনৈতিক সংস্কার, জি আসলে রাজনৈতিক এবং অর্থনৈতিক সংস্কারের বিষয়ে কি আপনাদের কাছে কোনো রূপরেখা আছে কিনা, বা আপনাদের দলের পক্ষ থেকে কোনো রূপরেখা আছে কিনা? আপনারা সংস্কারের কথা আমরা প্রায় শুনছি। জি জি এই ধরনের সংস্কার বা সেই ধরনের কোন সংস্কার বা অর্থনৈতিকভাবে আমরা যে আজকে বাংলাদেশের যে অবস্থায় আছে, বাংলাদেশের বর্তমান অর্থনীতি এই অবস্থান উত্তরণের জন্য আপনাদের কাছে কোনো রূপরেখা আছে কিনা? রূপরেখা একটা বিশাল ব্যাপার, প্রচুর গবেষণার বিষয়। বড় বড় অর্থনীতিবিদরাও বহুত গবেষণা করে 3 শ্রেণীর বাইরে যেতে পারেনি। হয় পুঁজিবাদী আমেরিকান ব্রিটিশের, কিংবা সমাজতান্ত্রিক, কিংবা মিশ্র। যতই গবেষণা করে 3টার বাইরে যেতে পারেন নাই। ডক্টর ইউনূস সাহেবের যে ক্রেডিট, মাইক্রো ক্রেডিট, সেটাও যদি গবেষণা করে দেখেন ওই গ্রামের যে সুদ ভিত্তিক দাদন ব্যবসা, ওইটারই একটা উন্নতি মাত্র। কাজে এটা রূপরেখা যেটা, সেটা আলাদা গবেষণার বিষয়, আলাদা উপস্থাপনের ব্যাপার। আমরা যেটা মনে করি সুদহীন, সেটা চিন্তা করতে হবে। সুদ আমরা খুবই অত্যাচারী একটা পুঁজিবাদী ব্যবস্থা বলে মনে করি। সমাজতন্ত্রের অর্থ ব্যবস্থায় মানুষের সম্পূর্ণ অধিকার হরণ করে নিয়ে যাবে, সেটা আমরা মানুষের অধিকার হরণ মনে করি। মধ্য চিন্তার যে একটা অর্থ, পুঁজিবাদীও না সমাজবাদীও না, গণমুখী অর্থ ব্যবস্থা, সেটার জন্য যে পরিকল্পনা, সেদিকে কোন যেটা আমাদের একটা লেখা আছে, গতানুগতিক বাজেট বর্জন করে গবেষণা লব্ধ গণমুখী বাজেট পেশ করা, সেই কাজটা কেউ করে নাই এদেশে। আগে যা পেশ করে ওই পাতাগুলো আবার রিভিউ করে বাজেট পেশ করে। কাজে এটা বিশাল বৈপ্লবিক পরিবর্তনের দরকার, সে পদক্ষেপ কেউ পর্যন্ত নেয় নাই। তা আমাদের একটা রাত চিন্তা আছে, অবশ্যই আছে। রাজনীতির সঙ্গে আমার বক্তব্য নিয়ে এসেছি সেগুলা। এখন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এটা একটা বিশাল বৈপ্লব, এটাও বৈপ্লব ব্যাপার। যারা ক্ষমতায় যায় তারা সব ভুলে যায়। ছাত্ররা যে একটা পরিস্থিতি সৃষ্টি করেছে, এর মাধ্যমে একটা পরিস্থিতির সূচনা হয়েছে। এই সূচনার মধ্যে আমি বলবো তারা মাঠে থাক, রাজনীতিবিদরা আরো শিক্ষা দেয়, এবং তারা মাঠে একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাক। রাজনৈতিক দলগুলো যেন স্বেচ্ছাচারী হতে না পারে, মানে ভুল পথে না হাঁটে। দেখুন, ব্রিটেনের একটা মন্ত্রী যে কোনো মুহূর্তে পদত্যাগ করে, জাপানের একটা মন্ত্রীর মধ্যে পদত্যাগ করা কিছু মনেই করে না। কেন? বর্তমান যে প্রধানমন্ত্রী সে নেমে গেল, ঋষি মাত্র 6 মিনিট ভাষণ দিয়েছে, 3 বার সরি বলেছে, বউ ছাতি মাথায় নিয়ে পাশে দাঁড়িয়ে আছে, যাওয়ার পরে ছাতি নিয়ে একটা গাড়িতে উঠে চলে গেছে। ও দেশেও কি এগুলা কিছু মনে করে না? রাজনৈতিক নেতৃত্ব পাবো, ক্ষমতা পাবো, দমন করব, এই করবো, সে, ওটা তো মাথায় নেই, ওটা একটা বোঝা মনে করে। ব্যবসা করবো, স্বাধীন থাকবো। আমি অপটিমিস্ট মানুষ, আশা করি ছাত্র যে মাঠে থাকে
সবাই যে সচেতন ভাবে কাজ করে আগামী 20 বছরের মধ্যে এই দেশের মানুষ রাজনৈতিক নেতা হওয়া, মন্ত্রী হওয়ার প্রতি তারা লোভই করবে না, মনে করে এই বোঝা আমরা আর বহন করবো না। এই অবস্থার আগামী 20 বছরের সৃষ্টি হবে না আমার ধারণা। আমাদের 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 রূপরেখা, আমরা মাঠে ময়দানে সাহসিকতার সাথে বক্তব্য রাখতে থাকবো, এই যে রূপরেখা আমাদের। বক্তব্য দিব, প্ল্যান দিব, ছাত্র ভাইরা মাঠে নেমেছে তাদেরকে বলতে তোমরা মাঠে থাকো, তারপরে ইনশাআল্লাহ। এখন দেখেন রাজনৈতিক দলগুলো নির্বাচনে আসতে ভয় পাবে। জি জি আপনারা বলছেন যে আপনারা সবসময় রাজনৈতিক ব্যবসায় মাঠে থাকতে আছেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের দুঃশাসনের সময় আপনাদের কোনো মাঠে দেখা যায় আপনারা ছিলেন না, এখন হঠাৎ করে কেন মাঠে আপনার কোন উদ্দেশ্যে? এক। 2 নম্বর হচ্ছে, যদি রাজনৈতিক দলগুলো যদি ছাত্ররা মাঠে থাকলে আপনারা চাচ্ছেন তাদেরকে নিরুৎসাহিত করতে, তাহলে আপনারা কেন রাজনীতিতে আসতে সেটা আপনি পরিষ্কার করবেন। আর হঠাৎ করে যে এই সময়ে এসে 17 বছরের সমস্যা মনে হচ্ছে যে আপনারা 7 দিনের সমাধান চাচ্ছেন বর্তমান সরকারের, এটা কিভাবে সম্ভব? না, তা আমি বলি নাই, আমি বলি দীর্ঘ সময় লাগবে, প্রতিটা বছরের জন্য কমপক্ষে 1 মাস করে লাগবে, তাতে 16-17 মাস লাগে। সমাজে কোনো পরিবর্তন হবে না। আমার বক্তব্য হয়তো আপনি ঠিক মতো খেয়াল করেননি। আর আমার 4 সন্তানই মাঠে ছিল এই সংগ্রামে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আমার এক মেয়ে, জার্নালিজম ছাত্রী। আচ্ছা আচ্ছা, দলগতভাবে আমাদের অত শক্তি নেই, অত সামর্থ্য নেই। কথা বলেন না, অত শক্তি সামর্থ্য আমাদের ছিল না। সত্যিকার কথা যে ব্যাপার কথা বলে আমি আপনাকে প্রতারিত প্রভাবিত কোনোটাই করব না। আমাদের সেই অত বড় শক্তি সামর্থ্য আমাদের ছিল না, যা নিয়ে আমরা মাঠে উপস্থিত হতে পারি। বাচ্চা কাচ্চারা সব মাঠে ছিল আমাদের। তারপরে কিছু বক্তব্য বিবৃতি আমরা যা পারি তা আমরা দিয়েছি, এই পর্যন্ত। আর তৃতীয় প্রশ্ন যেটা করেছেন, উপস্থিত হওয়া কোনো দোষের না। আমার যখন সুযোগ হবে, যখন আমি পারবো, আমি তখনই উপস্থিত হবো। এটা কোনো দোষেরও না, সমালোচনারও না। জি আচ্ছা, তুমি কথা বলছো কেন? আচ্ছা বলেন। স্টপ। জি তো পিছন দিকে কথা বলবো না, এটা আমার অধিকার। উনি সাংবাদিক প্রশ্ন করবেন, আপনি 10 প্রশ্ন করেন। আচ্ছা হ্যাঁ, আপনি 10টা প্রশ্ন করবেন, সমস্যা নেই, আপনি বলেন। হ্যাঁ বলেন বলেন বলেন। হ্যাঁ জি 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 মাশাআল্লাহ। জি আমার প্রশ্ন হলো, এই 16 বছর বিএনপি মাঠে রয়েছে, জামাত মাঠে রয়েছে, জাতীয় পার্টির একটা অংশ মাঠে রয়েছে, হ্যাঁ, কিন্তু আমাদের এই ইনসাফ পার্টির কোনো রূপরেখা তো দেখি না আমি। না ঠিক আছে, এটা জবাব আমি এই মাত্র পেয়েছি। আমাদের আরেকটু কথা আছে, সেটা হলো সব পার্টি আমি দেখে এসেছি। হঠাৎ করে কিছু প্রশংসা আমার জবাব কিন্তু আরো কঠিন আছে, সে জবাবগুলো আমি দিয়ে যাইনি। আমরা সব পার্টি দেখে এসেছি। আমি ছোট হলেও শিক্ষা জীবনে আমি 75 দেখেছি, আমি আমাদের মান্নাদের বক্তব্য শুনেছি, এর জিয়াউর রহমান সাহেব কিভাবে আসলেন সেটা দেখেছি, এর শাহ সাহেবকে দেখেছি, আওয়ামী লীগকে দেখেছি, হাসিনাকে দেখেছি, খালেদাকে দেখেছি, কে কাকে সালাম করে সেটাও দেখেছি, পাশে বসতেও দেখেছি, আবার বিপরীত দলে যেতেও দেখেছি, সব দিকবাজে আমি দেখেছি। কাজে যে প্রশ্ন আপনি দ্রুত গতিতে করছেন, যারা মাঠে ছিলেন তাদের একটা একদম মাথাতে পা পড়তেন আমার জ্ঞানে আছে। কাজে 1 ইঞ্চি লড়তে, ওই রাজনীতি 1 ইঞ্চি আমি লড়তে দিতে প্রস্তুত না, কেন আমি তাদের টেকার মাথাতে পা পড়তে চিনি এবং জানি। তারা যা করেছেন ভালো করেছেন। আওয়ামী লীগকে বিতাড়িত করাই কোনো ক্রেডিট নয়। আপনি কে? দ্যাট ইজ দি কোশ্চেন। হোয়াট ইজ ইউর পাস্ট? হোয়াট ইজ ইউর অ্যাচিভমেন্ট? তুমি আগে কি করেছো? সবাই ক্ষমতায় ছিলে, কি করে এসেছো? সেগুলো তো আমার ইতিহাসে রয়েছে, মেমোরিতে রয়ে গেছে। কাজে আমি অত উচ্ছ্বসিত নয়।
ভারসাম্যপূর্ণ অবস্থানের মধ্যে থেকে আমরা কথাবার্তা বলার চেষ্টা করেছি। কাজে কেউ আওয়ামী লীগের বিরুদ্ধে খুব বলিষ্ঠ বক্তব্য দিয়েছেন, কাজে তিনি মহা হিরো হয়ে গেলেন, তা নয়। আপনি অতীতে কি করে এসেছেন সে অ্যানালাইসিস আমাদের কাছে আছে। আর সামনে আপনাদের সম্ভাবনা কতটুকু নৈতিক চরিত্র বদলিয়েছেন এটাও আমাদের স্টাডিতে রয়ে গেছে। আমরা বড় দল নই, অত সাহস করে সামনে আসতে পারিনি, কিন্তু অ্যানালাইসিস এবং স্টাডি অন্যান্য বড় দলের চেয়ে বেশি থেকে কম নেই। কাজে অতটা উচ্ছ্বসিত অতটা নই আমরা সব দেখে এসেছি। কাজে এই সামনে সবাইকে সংশোধন করে ধীর স্থির ভাবে আসতে হবে এবং সেই পরিবেশটাই সৃষ্টি করতে হবে। কাজেই মাঠে ছিলাম না, থাকার মতো যোগ্যতা আমাদের ছিল না। পুলিশের ধাওয়া মারছে বাড়িতে গিয়ে, পুলিশে ঘুরতেছে, আমি 8 দিন পলাতক, নামলেই ধরবে, ধরলে বাচ্চাগুলোকে আবার নিয়ে যাবে। কি করবো? এটা তো এই কয়েকদিন আগের ঘটনা। কিন্তু আমি এখানে বসে আমি নির্যাতিত, আমাকে জেলে দিয়েছে, বাচ্চারা এই করেছে, সুতরাং আমাকে একটা উপদেষ্টা বানিয়ে দাও, এই সকল সস্তা বাহুল্য কথা আমার বন্ধুদেরকে বলি না, তোমাদেরকে মাঠে লড়েই তৃণমূল থেকে আস্তে আস্তে আগাতে হবে। স্বপ্নে তাবিজ পাওয়া যাবে না। মাঝখানে আমাদের ছিলাম না, আমাদের সেই সক্ষমতা ছিল না। এইটাই সত্য কথা এবং পরিষ্কার কথা। এখানে লুকাছাপা কিছুই নেই। তারও ফটোও আছে, কি পরিমাণ ফটো আছে। টুপি মাথায় দিয়ে রাজনীতি করেন, গণতন্ত্রী করেন, তারপরে আপনারা এটা করেন সেটা করেন। এই ফটো আটকানোর জন্য গত 1 মাস আসলে কাজ করতে হচ্ছে, শুধু ফটো আটকানোর জন্য। আপাতত দেশ ডক্টর ইনু জায়েজ কি না জায়েজ সেই ফতোয়ার তারা কিন্তু সবাই মোহাম্মদ আলী জিন্নাকে সাপোর্ট দিয়েছিলেন। সে একজন শিয়া, সে জীবনে নামাজ পড়ে রক্ত পড়ছে খবর নাই, তাকে কিন্তু সবাই সাপোর্ট দিয়েছিলেন তখন। কেন? তার মাপের এবং মানের বিচক্ষণ কোন লোক আন্তর্জাতিক ভাবে নেতৃত্ব দিয়ে এই নেহেরুর সামনে, প্যাটেলের সামনে, ইংরেজের সামনে কেউ ছিল না। এখনো যে চিন্তা করেন ডক্টর ইউনূসের প্রচুর সমালোচনা আমরা খোদ বাই করে ওয়াজে করি, কিন্তু যখন সার্বিক আন্তর্জাতিক জাতীয় চিন্তা করতে হয় তখন ওই নেসেসিটি অফ লস অন্তর্বর্তীকালীন মাপে এবং মানে ধরে নিতে হয়। এগুলা বহু পলিটিক্যাল অঙ্গনে এবং পলিটিক্যাল হিস্ট্রিতে এগুলা বারবার আসে যায়। এগুলাকে হাইলাইট করে এক একজনের সমালোচনা শুরু করে, এগুলো হলো পলিটিক্যাল সিচুয়েশন, এটা নেগোসিয়েশন, এটা একটা ইন্টারনেট পিরিয়ডের ব্যাপার। এগুলা আকীদাও না, এটা ইবাদত না। আকীদা ইবাদত তোমার রাজনীতি সব একাকার করে গুলিয়ে ফেলে, ফতোয়া দেয়া সব একাকার করে ফেলেছে। যে আমরা আমাদের দুর্বলতা স্বীকার করে নিচ্ছি, অতটা সক্ষমতা আমাদের ছিল না। আর এখানে আসার জন্য সক্ষমতা আমাদের হয়েছে, এই পর্যন্ত আসতে পেরেছে। সামনে যে খুব বেশি দুনিয়া এলোমেলো করে ফেলবো ওই ঘোষণা আমরা দিচ্ছি না। বিনয়ের সাথে স্বাভাবিকভাবে আপনার সামনে আমাদের অবস্থানটা উপস্থাপন করলাম মাত্র, সহজ কথা। আমার একটা প্রশ্ন, জি, গণতান্ত্রিক বাংলাদেশে যারা গণতন্ত্র মেনে নিয়ে যে ইসলামী সংগঠনগুলো বিভিন্ন নামে নির্বাচনে আসতেছে, তাদেরকে কি আমরা সমর্থন করবো কিনা? এটা পিওর, সেটা সময় বলে দিবে তার সাথে কে জোট করবে। ইসলামিক দলগুলো ধর্মনিরপেক্ষ দলদের সাথে আপোষ করেছে, নির্বাচন করেছে, 300 আসন নির্বাচন দিয়েছে, সেটা আমরা দেখেছি। তারা কি ইসলামিক দল? এটা পলিটিক্যাল লিয়াজত, এটা ইবাদত না, এটা আকীদা না। আল্লাহর উপর বিশ্বাস ইত্যাদি ইত্যাদি ইবাদত, নামাজ, হজ, যাকাত 2 ফতোয়া এক নয়। এটা মুআমালাতের বিষয়, ডিলিং এর বিষয়। কাজেই এখানে লিয়াজ করা, এখানে আত্মরক্ষা করা, কেন আমরা কোর্টে যাই না? কোর্ট কি ইসলামিক কোর্ট? আমরা কোথায় যাই? সেখানে যাই না। পুলিশ কি ইসলামিক পুলিশ? আমরা সেখানে যাই না। টোটাল অর্থনীতি সুদ ভিত্তিক আমাদের দেশে চলতে হয়। কাজে যত কথা বলেন, আর টোটাল সামাজিক পরিস্থিতি পরিবর্তন ছাড়া শুধু একদিকে একটা ফতোয়া দিয়ে দিলেন, ওটা হয় না, ওটা ওইভাবে হয় না। এটা অনেক স্টাডির বিষয় রয়েছে। কাজে লিয়াজ যখন করতে হয় জাতীয় স্বার্থে, তখন লিয়াজটা বৈধ। এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার ফতোয়া আছে। একটা কাফের সেনানীতিতে দেশ চালাতে পারে, একজন মুসলিম যদি একটা মুসলিম জালেম হয় সে অত্যাচারও করতে পারে, এই ফতোয়া রয়েছে।
কাজে এটা অন্য জগৎ, অন্য লাইন। ঠিক আছে? হ্যাঁ, আপনার প্রশ্ন আছে সাংবাদিক বন্ধুগণ? অসংখ্য জি জি ভাই। জি, এটার উত্তর দিচ্ছি আমি। 3 মাসে অসম্ভব। 3 মাসে যদি এই ফল যদি কেউ পাকাইতে যায়, সে ফল পাকবে না, নষ্ট হবে। সর্বস্থলে প্রচুর পরিবর্তন করে, সেখানে আবার লোক নিয়োগ করে, সেগুলোকে আস্থায় নিয়ে তারপরে নির্বাচনে যেতে হবে। যেটা আমি বলেছি, প্রতি বছরের জন্য কমপক্ষে 1 মাস করে দিতে হবে। 16 বছর যদি যেয়ে থাকে, 16 মাস কমপক্ষে লাগবে। আমার ধারণা যে 1 বছর 2026 সালের জানুয়ারি মাসের দিকে ক্ষমতা হস্তান্তর হলে মোটামুটি ভাবে সবাই পর্যায়ে নিয়ে আসতে পারবে। এটা আমার ধারণা। প্রতি বছরের জন্য 1টা করে মাস আপনাকে দিতে হবে, এটা আমার ধারণা। জি, শেষ প্রশ্ন কি? ইনশাআল্লাহ নির্বাচনে অংশগ্রহণ করার আমাদের ইচ্ছা আছে। আমাদের কিছু মাঠও রয়ে গেছে, সেগুলো আমরা স্টাডি করছি, কাজকর্ম করছি। দেখা যাক কি হয়। এবং আমার মনে হয় না যে কোনো দলই আগের মতো ওইভাবে সংখ্যাগরিষ্ঠ আসবে। ছোটখাটো দলগুলো নিয়েও অনেক কাজ করতে হবে। নিবন্ধন ছিল, ইনসাফ পার্টির নিবন্ধন ছিল। 2006 সালে আমরা নির্বাচনে সাবমিট করেছিলাম। অন্যান্য দল যখন উদ্যোগ করলো, আমরাও করেছি। পরবর্তীতে আমাদের নিষ্ক্রিয়তার কারণে সেটা মুলতবি হয়ে আছে। সেটাকে পুনর্জীবনের চেষ্টা করছি। আবার আমরা ওই অ্যাকাউন্ট করে তারপরে আমার যে শর্ত, সেগুলো অনেকাংশ পুরো করে সাবমিট করেছি এই নির্বাচনে, গত নির্বাচনে। কিন্তু যখন দেখলাম নির্বাচনের নামে কিছু হবে না, তখন ওটা ওভাবেই রয়ে গেছে। আবার আমরা আগাবো। তালিকাভুক্ত আছে, তালিকাভুক্ত রয়েছে, 68 নম্বর তালিকায় আছে। তালিকা আছে নিবন্ধনের জন্য এই 68 নম্বর তালিকা। এখন তো আপনারা দেখলেন এবি পার্টি হাইকোর্টে রিট করে তারপরে তাদের বৈধতা নিয়ে আসলো। আসলে সবাইকে দিয়ে দেওয়া দরকার, কারণ তারা স্বাধীন রাজনীতি করে। আপনারা তো শর্ত দিচ্ছেন কেন? এই জনবল বাড়াতে হলে জনবল বাড়ান, কিন্তু চেষ্টা করবেন না। অনেক অসংখ্য ধন্যবাদ সাংবাদিক বন্ধুগণ এবং সুধীবৃন্দু। আজকের মতো আমাদের প্রথম পর্ব, যেটি সাংবাদিক সম্মেলন, এটির সমাপ্ত ঘোষণা করবেন। দুইটা আমাদের পর্ব, এখন সাংবাদিক বৃন্দের প্রশ্ন উত্তর পর্বের মধ্য দিয়ে আজকের সাংবাদিক সম্মেলন এখানে শেষ হতে যাচ্ছে। এখন আমাদের নেতাকর্মীদের নিয়ে আমাদের আলোচনা পর্ব, এবং আলোচনায় আমাদের যারা বিশেষ অতিথিবৃন্দ আছেন তারা আলোচনা উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। যেহেতু তারা পক্ষে বিপক্ষে বিতর্ক করবেন, আমরা তো আমাদের আঙ্গিকে গুছিয়ে দিলে আপনাদের সামনে, তারা তো আর স্বাধীন। ধন্যবাদ। আর সাংবাদিক বন্ধুদের জন্য একটা আপ্যায়নের ব্যবস্থা আছে, যার সময় নিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদেরকে। আর পিছন দিকটা একটা প্রশ্ন হয়েছে, ভাই আপনি কিছু মনে করবেন না, সাংবাদিকরা প্রশ্ন করবেই, সেই হিসাবে অনেক সহজ প্রশ্ন করেছেন, আমাদের বেশি আটকানোর চেষ্টা করেন নাই, এই জন্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের সামনে উপস্থিত করেছেন আমাদের প্রতিযোদ্ধা আমাদের সামনে উপস্থিত হয়েছেন সম্মানিত সভাপতি, আমাদের সামনে উপস্থিত হয়েছেন জমিয়ত সুলতানের সাংগঠনিক সম্পাদক তানজিল আহমেদ সহ অসংখ্য স্থলাবিন্দু। আমরা তাদের সংক্ষিপ্ত আলোচনা এখানে শুনবো। আমরা আলোচনা না হয়ে
আমরা সবাই বসে থাকবো। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে অধিকাংশ মুসাফির যারা সালাত আদায় করেনি তারা অনেকে করে নিয়েছে। তো আমরা যখন জামাত হবে না আমি দেখেছি বুড়া মানুষ আমি মাল খেলাম না আমি ওই যে লাইভ দেখে দিলে তাও ছেলে তো ছিল আমিও ছিলাম সবাই দেখছে এটা বললো না কেন ইসলামে বললাম সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষেপে অভিমত ব্যক্ত করছেন আমাদের আহলাদিস ব্যক্তিত্বের সন্তান বংশাল থেকে এসেছেন ইয়াকুব আলী সরকার। হাফেজ ইয়াকুব আলী সরকার। এখন তো আমার লম্বা করে বসে পড়েন। কি সাংবাদিক রাখলেন না আছে, এখনো আছে, বড় বড় ওদের তাড়া ছিল নাম তো আপনার চলে যাবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, নাম আছে ওরা তাকওয়া ও নেক কাজে পরস্পর পরস্পরের সহযোগিতা করে। নাম পাপ ও সীমা লঙ্ঘন কাজে একে অপরকে সহযোগিতা করো না। আলহামদুলিল্লাহ, জাতীয় ইনসাফ পার্টির আজকে সংবাদ সম্মেলনে এখানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি। আমি দু একটি কথা বলবো। আমার প্রিয় উস্তাদজি আমার সামনে বসে আছেন। উস্তাদজি হয়তো আমাকে চিনতে পেরেছেন কিনা জানি না। উস্তাদজির সাথে ঝিনাইদহ জেলার একটা মাদ্রাসায় উস্তাদের সাথে আমি ছিলাম। উস্তাদজি আমার বাড়ি বংশাল। আমাদের পূর্বপুরুষরা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের শুরু থেকেই ছিলেন, এটা আপনারা জানেন। তো ওস্তাদের সামনে আমি বক্তব্য রাখতে পেরেছি, এই জন্য আমি অত্যন্ত আনন্দিত। এর আগেও লিখেছিলাম, আমি দুটি কথা বলবো। ওস্তাদ অনেক কথা বলেছেন, এটা তার নিজস্ব অভিমত এবং দলীয় অভিমত। যেহেতু আজকে এখানে দলীয় সংবাদ সম্মেলন, তো আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিনিধিত্ব করি বংশাল থানায়। আমার আপন ছোট ভাই ইসহাক সরকার, যিনি জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং পরবর্তীতে জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। আমার ছোট ভাইয়ের নামে বিগত কোনি হাসিনা সরকার বাংলাদেশের সর্বোচ্চ 365 মামলা দায়ের করেছে এবং এখন তো লাগবে রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ যাদেরকে সাজাপ্রাপ্ত হিসেবে পরিণত করেছিল তাদের মধ্যে সর্বোচ্চ সাজা এখন তার 20 বছরের সাজা। আমিও বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কারাবরণ করেছি। আমি বিগত এই আন্দোলনে 11 মাস কারাগারে ছিলাম। আমাকে যখনই গ্রেফতার করা হয় আমাকে বেশিরভাগ কাশিমপুর হাই সিকিউরিটিতে রাখা হয়। আপনারা জানেন কিনা জানি না, হাই সিকিউরিটি কারাগারটা কাশিমপুরে 4টা জেল, 1 2 3, 3 মহিলা, 4 হলো হাই সিকিউরিটি সর্বোচ্চ সতর্কাবস্থা। সেখানে 23 ঘন্টা লকআপ, 23 ঘন্টা রুমে থাকতে হয়, 1 ঘন্টার জন্য শুধু হাঁটাহাঁটি করতে দেয়। আপনারা কি জানেন সেই জেলের বেশিরভাগ আসামি তারা বুকে হাত ধরে নামাজ পড়ে। আমি দুইটা উদাহরণ দিচ্ছি। আমি এর আগে 2018 সালে যখন কাশিমপুর হাই সিকিউরিটিতে ছিলাম, আমি দেখলাম বিকাল 3:30টার সময় আসরের আজান হচ্ছে পার্শ্ববর্তী মসজিদে। আমি জিজ্ঞেস করলাম এটা এই সময় আজান দিছে। আমি জানি কেন আজান দিছে, কারণ আমি জানি গাজীপুরের বেশিরভাগ মসজিদ আহলে হাদিসের।
ওনারা বললেন আমাকে এটা জঙ্গিদের মসজিদ। আমি ওস্তাদি জায়গা থেকে জানানোর জন্য আমার প্রশ্নার্থী শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম উপস্থিত আছেন। এই কারণে বলছি যে ওনাদের এগুলি জানা প্রয়োজন এবং ভবিষ্যতে ওনারা যে সংগঠন করেছেন আমরা সর্বাত্মক সহযোগিতা করব, আমাদের যাতে এই ধরনের অপবাদটা আর ভবিষ্যতে কেউ দিতে না পারে এজন্য শুধুমাত্র এই কথা উপস্থাপন। তারা আমাকে বললো এটা জঙ্গিদের মসজিদ, আমি বললাম আস্তাগফিরুল্লাহ। যতবার আমি জেলে গেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতবার কারাগারে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ, আমি বেশিরভাগ সময় কারাগারে যতদিন হয়েছি ইমামতি করার চেষ্টা করেছি, আমাকে সবাই ইমামতি করার সুযোগ দেয়। তো যাই হোক, তারা দেখলো যে আমি বুকে হাত পেতে ইমামতি করছি, তার মানে জঙ্গি ইমামতি করছে। পরবর্তী আস্তে আস্তে তাদের বুঝালাম। এরপর এইবার যখন গেলাম, এবার কারাগারে দেখলাম যে 100 জনের প্রায় 80 জনই বুকে হাত পেতে নামাজ পড়ে এবং সমস্ত আলেম ওলামা সবাই আমার আশেপাশে ছিল। আমি যে বিল্ডিংটাতে ছিলাম এই বিল্ডিংটাতে বিএনপিদের মধ্যে শুধু আমি একা ছিলাম, বাকি সব বিভিন্ন ধর্মীয় সংগঠনের, এবং তাদেরকে যে অমানসিক নির্যাতন করা হয়েছে এটা ভাষায় প্রকাশ করার মতো না। যাই হোক, সেখানে একটা জিনিস দেখলাম যে আমরা যখন জামিন হয়ে যায়, আমরা যখন বেরোতে চাই, বিগত সরকার কি করেছে আমি সেটার উপর শ্রবণ করছি, আমরা যখন বেরোতে চাই তখন পিবি, সিআইডি, এনএসআই, এসপি, সিসিএফআই মুখোমুখি হতে হয় জামিনের পরেও। তাদের প্রথম প্রশ্ন কোথায় হাত ধরে নামাজ পড়ে। যদি কেউ বলেছে বুকে হাত বাঁধি, সাথে সাথে আবার বাংলাদেশ তাকে ব্যাক করে ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। ওস্তাদি এই অপরাধ থেকে আমাদের মুক্তির জন্য আপনাদের যা যা করণীয় করবেন আমরা তাদের সাথে আছি। আমি আমার পূর্বপুরুষ হাজী আব্দুল্লাহ সরকার, আপনারা এটা চিনেন, বংশাল বড় মসজিদের গরিবের নাম হাজী আব্দুল্লাহ সরকার, এটা আমার দাদার বাপ। আবার এছাড়া আমার আরেক দাদা হচ্ছে হাজী ভুট্টু হাজী, ওস্তাদি খুব ভালো জানেন, হাজী বদরুদ্দিন, তিনি ভুট্টু হাজী নামে পরিচিত। যাই হোক, আমরা জমিয়তে আহলাল মিসর কিংবা আহলাল মিসর যে কোনো সংগঠন হোক, আমরা সবার সাথে আছি, আমাদের জন্য দোয়া করবেন। আমরা পূর্বে আমাদের পূর্বপুরুষরা এই সহি আমল এবং আকীদার জন্য দোয়া প্রদান দেখে গিয়েছেন। আমরা সর্বাত্মক ভাবে আপনাদের পাশে থেকে দিনের খেদমত করার চেষ্টা করবো। আমরা দুনিয়া চাই না, আমরা আখিরাত চাই। আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে কোন ধরনের, আমরা যে দাবি করি সর্বপ্রথম আমার মুসলিম, আমি একটা মুসলিম এবং সহি আমল ও আকীদার অনুসারী। আমার দ্বারা কিংবা আমার ভাই হোক কিংবা আমার সংগঠনের যারা আছে এদের দ্বারা যাতে কোন ধরনের অন্যায় কাজ, প্রভৃত কাজ না হয়, আমার জন্য দোয়া করবেন। আমরা সেগুলি ইনশাআল্লাহ চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা একটা বিশাল উদ্যোগ নিয়েছি, বংশাল নরসাউথ রোডে একটা মডেল বার আছে কেরিয়ান কোন। আমরা গত এক সপ্তাহ শুধু বংশালের প্রতিটা মসজিদ থেকে স্বাক্ষর নিয়েছি যাতে বার্তা উঠে যায়। গতকালকে আমি ডিসি মহোদয়ের সাথে দেখা করেছি, তিনি আমাকে আশ্বস্ত করেছেন। তো আমাদের জন্য দোয়া করবেন। আগামী জুমার দিন আমরা বংশালের যে 8টা মসজিদ আছে আমরা সবাই নরসাউথ রোডে মানববন্ধন করবো। এটা এখান থেকে উঠে দেওয়ার জন্য আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক নসিব করেন এবং এখান থেকে আমাদের বংশ থেকে যাতে এই ধরনের সমস্ত কিছু করতে হয় আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু ইঙ্গিত দিয়েছেন, জানা দরকার প্রেসিডেন্ট জিয়াউর রহমান আহমেদের সমাজের মানুষ। আমরা যখন ৭৭-৭৮ ঢাকায় পড়ি, বিভিন্ন সেমিনারে গেছে, আমার এই হাতে জিয়াউর রহমান সাহেব সরাসরি মুসাফা হয়েছে। কোরআন তেলাওয়াত করতে বলা হয়েছিল, আমি কোরআন তেলাওয়াত করি। তার জানাজায় প্রথম কাতারে উপস্থিত ছিলাম। আচ্ছা, এগুলো তার সাথে গেছে, কিন্তু এই সকল ইতিহাস রয়ে গেছে আমাদের সাথে। তাহলে তুমি আবার অন্য কিছু মনে করো না। আমাদের ভারসাম্য বজায় একটা পলিটিক্যাল ক্ষেত্রে সেটা আবার কিছু মূল্যায়নও আছে, কিছু নির্যাতিত হয়েছে আমাদের। সেটা অবশ্য পার্টির সিদ্ধান্ত ছিল না, বিক্ষিপ্ত ব্যাপারগুলো ছিল। ওই জাতীয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি আবার পুনরাবির্ভাব হয়, তোমরা এটা ঠেকাবা। বর্তমানে যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এমন রক্ত পিপাসু, খুন করে এসে নির্বিকার থাকে, স্বাভাবিক সদস্য খুনের না। আমার আগের যেটা ছিল
উনি অল্প বয়স্ক অভিজ্ঞ মানুষ, কি করে তার কোনো ঠিক ছিল না। আজ আমরা ডক্টর প্রফেসর আব্দুল বারী বলে গেছেন, যারা ইসলামের যত কাছে আমরা তাদের তত কাছে, যারা ইসলাম থেকে যত দূরে আমরা তত দূরে। সামনে হয়তো জোটের প্রয়োজন পড়বে, কি করবো সেটা আমাদের পরবর্তী সিদ্ধান্ত রয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা একটু সংক্ষেপে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন জমিয়ত সুলতানে আহলে হাদিসের সাংগঠনিক সম্পাদক তরুণ ইকবাল তানজিল আহমেদ। আসেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. আজকের বাংলাদেশ জাতীয় পার্টির সংবাদ সম্মেলনে সমাজের সভাপতি, প্রধান অতিথি, উপস্থিত অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, সাংবাদিক বৃন্দ, ইতিমধ্যেই আমাদের সামনে জাতীয় বিষয়গুলো নিয়ে আমাদের শ্রদ্ধেয় প্রধান অতিথি ডক্টর মুসলিউদ্দিন স্যার বিস্তারিত আলোচনা করেছেন, খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন সাংবাদিক বন্ধুদের। আমি আপনাদের খেদমতে ঘরোয়াভাবে দুইটি কথা বলতে চাই। স্যার সর্বশেষ ইঙ্গিত দিয়েছেন যে ফতোয়ার জন্য আমরা অনেক কাজ করতে পারি না, এবং এটা চরম বাস্তবতা। এই বাস্তবতা থেকে আমাদের উদ্ধার করার জন্য একসাথে কাজ করার মানসিকতা পোষণ করলেও আমরা এমন ফতোয়া দিয়ে রাখছি যখন চাইলেও আমরা জাতীয় পর্যায়ে কাজ করতে পারছি না। কারণ ফতোয়া এমন ভাবে দিয়েছি, আমরা কাজ করতে চাইলেও ভক্তবৃন্দ আমাকে এই সমাজ থেকে, এই মানহাজ থেকে, এই আদর্শ থেকে আমাকে বের করে দিবে অবস্থা এবং তরুণ দাঁড়িয়েছে। এবং এজন্যই আমাদের সকলের মুখ খোলা দরকার। আর আহলুল হাদিস কারা, এটা তো আহলে হাদিস একটি সংগঠনের আন্ডারে আমরা আসছি। আহলে হাদিস কারা আজকে কিন্তু আহলে হাদিস সমাজ বা আহলে হাদিস ছাত্র সমাজ বা আহলে হাদিস জামাতের আহ্বানে আমরা এখানে আসিনি। আমরা এসেছি একটি জাতীয় রাজনৈতিক সংগঠন, যারা এই মুহূর্তে সংবাদ সম্মেলন করে আহলে হাদিস সমাজের মুখ রক্ষা করেছেন। এই জন্য আমরা এই সমাবেশে এসেছি। আমরা এসেছি শুধুমাত্র এই জন্য, আহলে হাদিসের যে কোনো সংগঠন জাতীয় ক্ষেত্রে যদি কোনো কাজ করে, আমরা সকলেই সেই সংগঠনের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি শুধু বলতে চাই, যদি আহলুল হাদিসরা নির্বাচনে দাঁড়ায়, তখনই বোঝা যাবে বাংলাদেশে কত কোটি কত লক্ষ আহলে হাদিস আছে। নির্বাচনে ভোট পাওয়ার পরে, ভোট গণনা করার পর বোঝা যাবে এদেশে কতজন আহলে হাদিস আছে। আজকে আহলে হাদিস সমাজের ভোট যায় আওয়ামী লীগে, আহলে হাদিস সমাজের ভোট যায় বিএনপিতে, আহলে হাদিস সমাজের ভোট যায় জামাতে। এইটা নিয়ে আমাদের কারো কোনো কথা নাই, কিন্তু আহলে হাদিস সমাজরা, আহলে হাদিস লোকজন আহলে হাদিসকে ভোট দিবে, এটা নিয়ে যত ফতোয়া আছে। কাজেই এখন আমাদের মুখ খুলতে হবে। বড় স্বৈরশাসক বিদায় হয়েছে, ছোট ছোট স্বৈরশাসক রয়ে গেছে। প্রতিষ্ঠান, সংগঠন, সর্বত্র এবং ফতোয়ার ক্ষেত্রে এই স্বৈরশাসকদের বিরুদ্ধে আমাদের সকলের ঐক্যবদ্ধ হবে দাঁড়াতে হবে। এদেশের আহলে হাদিস সমাজকে জাতীয় পর্যায়ে কাজ করার সুযোগ দিতে হবে, মেধাবীদেরকে সুযোগ দিতে হবে, তারা জাতীয় নেতৃত্বে আসতে চায় তাদেরকে সুযোগ করে দিতে হবে। এটাই আল্লামা আব্দুল্লাহ কাফের কুরাইশির চিন্তা, তার রাজনৈতিক দর্শন। আমরা এই বিষয়ে ঘন্টার পর ঘন্টা রেফারেন্স সহকারে আলোচনা করতে প্রস্তুত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমাদের হৃদয়গুলোকে একসাথে করার, জাতীয়ভাবে কাজ করার, এই দেশ, এই সমাজের জন্য, আহলে হাদিস সমাজের জন্য পূর্ণিতভাবে কাজ করার তৌফিক দান করুক। আমিন। সকলকে ধন্যবাদ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ধন্যবাদ তানজিল আহমেদ ভাইকে, জাযাকুমুল্লাহ খায়র। সুন্দর, চমৎকার এবং তাকওয়ার জন্য ধন্যবাদ বলেন। সত্যিকার অর্থে আমাদের কিন্তু আকাবিররা রাজনীতি করেছেন না করেননি? আল্লামা আব্দুল তাহির কাফি আল কুরাইশি ইন্ডিপেন্ডেন্ট পার্টির নেতা ছিলেন, কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন, খেলাফত আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। এই ভূমিতে শুধু তাই না, আমরা যাকে নিয়ে গর্ব করি উপমহাদেশে এহসান এরাই জহির 95টি মামলা খেয়েছেন এই রাজনীতি করার জন্য। 1977 সালে তার একটি ইস্তেতলাল পার্টি করে এই উপমহাদেশকে জানিয়ে দিয়েছিল আহলে হাদিসরা কতটা দুর্দান্ত রাজনীতি করতে পারে। শুধু তাই না, এই মওলানা আকরম খাঁ যার নেতৃত্বে এই মানচিত্র এসেছিল, যার নামে এখানে হদ আছে, সেটাও আমাদের একজন কি পূর্বপুরুষ। শুধু তাই নয়, অবিভক্ত ভারতের নেতা মওলানা আবুল কালাম আজাদ, তিনিও কিন্তু চমৎকার ভাবে রাজনীতি কিভাবে করেন সেটিও দেখিয়ে দিয়েছেন। সর্বশেষ আরো বহু নিদর্শন আছে বলবেন, কিন্তু আমি আরেকটা বার বলে যাই মওলানা বাকির কথা। সবাই বলে যে আমরা যেতে পারবো কি যেতে পারবো না। 1946 সালে যখন নির্বাচন হয়, হোসেন শহীদ সোহরাওয়ার্দী যখন মন্ত্রিসভা গঠন করেন, সেই সরকার গঠন করেন, সেটার পার্লামেন্ট মেম্বার ছিলেন আমাদের আকাবির মওলানা আল্লামা আব্দুল্লাহ বাকি। আলহামদুলিল্লাহ, আমরা আসলে বুঝতে চাই না, বিভিন্ন ফতোয়া মানে আমরা জর্জরিত হই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে খুবই সংক্ষেপে আলোচনা নিয়ে আসছেন আমাদের একজন প্রখ্যাত মুয়াজ্জিন শেখ শহীদুল ইসলাম, কক্সবাজার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি 2-3 মিনিটে, আমি সময় নষ্ট করবো না, 2-3 মিনিটে আমি আমার অভিভাবকদের কাছে 2-3টা পয়েন্ট থেকে আমি আমার বক্তব্য শেষ করবো। তার আগে রাজনীতির কথা যেহেতু আসছে, যে আমাদের বড়রা রাজনীতিতে সংযুক্ত ছিলেন কিনা, সম্পৃক্ত ছিলেন কিনা। দেখুন, আমরা আলহামদুলিল্লাহ সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ রহমান ওনার উত্তরসূরি। সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ যখন ব্রিটিশের বিরুদ্ধে ব্রিটিশ আন্দোলনকে বেগবান করার জন্য ওনার প্রয়োজন মনে হয়েছে, তখন সম্পূর্ণ বিপরীত চিন্তাধারার একটি রাজনৈতিক সংগঠন ছিল তখন মুসলিম লীগ। সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ তিনি মুসলিম লীগে যুক্ত হয়েছিলেন। আমরা সকলেই জানি এহসান ইলাহি জহির শহীদ মিল্লাত রাহিমাহুল্লাহ, ওনাকে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউল হক ওনার যে 12 সদস্যের ক্যাবিনেট ছিল, সেই ক্যাবিনেটে যুক্ত করেছিলেন, ওনাকে প্রদান করেছিলেন। এত বড় পদে থেকেও তিনি প্রেসিডেন্টের বিরুদ্ধে, প্রেসিডেন্টের যে অবৈধ সুদনীতি ছিল, সেই সুদনীতির বিরুদ্ধে কথা বলতে তিনি কুণ্ঠাবোধ করেননি, দ্বিধাবোধ করেননি। ফলশ্রুতিতে যেটা হয়েছে, যেই জিনিসটা এখনো পর্যন্ত ধোঁয়াশা হয়ে গেছে, ওনাকে যে গ্রেনেড মেরে হত্যা করা হয়েছে, আমরা যেটুকু জানি যে এই গ্রেনেড হামলায় সেই তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউল হকের পরোক্ষ ইন্ধন ছিল। যদি এভাবে আমাদের আকাবিরদের রাজনৈতিক বিষয়গুলো, যেমন 47-এর পর দেশ বিভক্ত হওয়ার পরে এই পাকিস্তানের সাংবিধানিক রূপরেখা কি হবে, এই রূপরেখায় বাংলাদেশ থেকে গেছিল। আমাদের এই যে আমাদের ওস্তাদরা স্মরণ করতেছেন আব্দুল্লাহ কাবিল কুরাইশি রাহিমাহুল্লাহ, উনি এই রূপরেখা উপস্থাপন করেছিলেন। তো আপনারা এই যে ওস্তাদরা বলেছেন যে জনগণের কাছাকাছি, আমরা জনগণের জন্য কাজ করব, ফতোয়ার কথা এসছে, নানান কিছু এসছে। তো আমি যে 2-3টা পয়েন্ট গুরুত্ব সহকারে বলবো, আমি আমার কথা দীর্ঘায়িত করবো না। এই যে আমার প্রথম পয়েন্ট, যেটা আমার ওস্তাদের কাছে, এই যে জনগণের জন্য কাজ করব, জনগণের জন্য কাজ করতে গেলে যে জনগণের কাছাকাছি যেতে হয়, জনগণের কাছাকাছি যাবার জন্য কোন ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ আপনারা হাতে নিয়েছেন কিনা, বা এই ব্যাপারে আমাদের কোনো গাইড করবেন কিনা, আমার নাম্বার 1 পয়েন্ট এটা। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে চলমান যে সম্প্রতি যে আন্দোলনটা ঘটে গেল, একবার প্রশ্ন করেছেন যে আমাদের কি ভূমিকা ছিল। আমাদের হাতে পিঠে এখনো পর্যন্ত রাবার বুলেটের দাগ শুকায় নাই, অনেকে জানেন। এখানে আমরা পিকেটিং করতে গিয়ে রাবার বুলেট খাই নাই, করতাল করতে গিয়ে রাবার বুলেট খাই নাই। আমরা যে রাবার বুলেট খেয়েছি, এই যে আন্দোলন, আমার এলাকার ভাই বন্ধু যাতে একটা
অন্যায়ভাবে নির্যাতনের পুলিশি নির্যাতনের শিকার না হয়, যাতে দোকানপাট এগুলো আমার আশেপাশে যেগুলো ছিল আমি এগুলো রক্ষা করার চেষ্টা করেছি। ফলশ্রুতিতে আমিও কোনো না কোনো ভাবে রাবার বুলেটের শিকার, আমার হাতে লেগেছে, আমার পিঠে লেগেছে, এখনো শুকায় নাই বলতে গেলে। তো আমরা যেভাবে পেরেছি আমাদের বড়রা প্রত্যেকে, আমি দেখেছি ম্যাক্সিমামই প্রত্যেকটা মেম্বার থেকে কথা বলেছেন এটা নিয়ে। তো এটা ওনার জানার অভাব ছিল, জানার ঘাটতি ছিল। তো যাই হোক, এই আন্দোলনে যারা বর্তমানে হাসপাতালে কাতরাচ্ছে, তো আমরা অনেককেই দেখতেছি। আমার ওস্তাদজিও বলেছেন যে একজনের 10 কোটি টাকা তিনি অ্যানাউন্স করেছেন। তাহলে আমাদের ভূমিকাটা কি? আমরা সেখানে যাচ্ছি কিনা বা গেলে কিভাবে যাচ্ছি? 2 নম্বর পয়েন্ট। আর 3 নম্বর আমি যে কথাটা বলবো, বর্তমানে ঠিক এই মুহূর্তে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয়টা, আমাদের ফেনী কুমিল্লা ডুবে গিয়েছে, খুব পরিস্থিতি একেবারে নাজুক। তো আমরা এখান থেকে, এই বৈঠক থেকে আমাদের কোনো গাইড করা হবে কিনা যে আমরা ফেনী কুমিল্লার জন্য কিছু করতে পারি কিনা, এটা হচ্ছে আমার 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট যেটা, যে আমি অনেক দূর থেকে এসেছি, আমি কক্সবাজার থেকে আসছি। তো আমরা মানুষ ছোট, আলহামদুলিল্লাহ আমাদের কলেজটা অনেক বড়, আমরা মানুষকে বুঝাইতে পারি না আমাদের মনে কি আছে, আমাদের সবার বড় কি। তো আমি একটা কথা আমি আমাদের কাছে রেখে যাচ্ছি এবং আমাদের কাছ থেকে এটা আনসার চাইব। আপনাদেরকে আমরা এইভাবে, আমাদের বড় বলতে আরো আছেন, এই বাংলাদেশে আমাদের সিনিয়র বলতে আরো আছেন, আমরা কি করতে পারি, আমাদের কি করলে আমাদেরকে আমরা সবাইকে এক টেবিলে দেখতে পাবো, আপনাদের এক টেবিলে আনার জন্য আমরা কি করতে পারি, এই বিষয়ে আমি আপনাদের কাছ থেকে একটা স্পষ্ট ঘোষণা শুনতে চাই এই টেবিল থেকে। ধন্যবাদ। আমি আমার কথা লম্বা করবো না, আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমি অনেক দূর থেকে আসছি, আশা করি ওস্তাদরা আমার মনের আশা পূর্ণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা গ্রহণ করছি। আমাদের স্লোগান একটাই, বাংলার মুসলিম এক হও, এক হও, বাংলার কাজে দেশ এক কাতারে শামিল হও। এ পর্যায়ে আমাদের সম্মুখে আলোচনা নিয়ে এসেছেন শাহেখ হাবিবুর রহমান আজহারি, পিএইচডি গবেষক, মালয়েশিয়া। আমি সম্মানিত শাহেখকে তার আলোচনা পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. আমি কোন প্রকার ভূমিকা ছাড়াই শুরু করছি, সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আমি আজকে আসলে খুবই আবেগে আপ্লুত। আজকের এই সাংবাদিক সম্মেলনে আমি জয়েন করতে পারবো, আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করছি যে আমি এখানে আসতে পেরেছি। আমি মালয়েশিয়াতে আছি। 15 জুলাই আমি দেশে এসে আন্দোলনের সাক্ষী হয়েছি। আন্দোলনে বিজয় হওয়ার পর সরকারের পতনের পর আমার ভিতরে খুব অস্বস্তি কাজ করছিল। আমি যখন দেখছি যে বিভিন্ন ইসলামিক দলগুলো তারা একত্রিত হচ্ছে, যারা আগে কখনো একসাথে বসার সুযোগ পায়নি বা বসার চেষ্টা করেনি, এখন তারা একসাথে বসছে, কথা বলছে, তাদের ভিতরে যে দ্বন্দ্ব এগুলো দূর করে নিয়ে আসছে, রাজনৈতিক ভাবে তারা একটা প্ল্যাটফর্মে আসার চেষ্টা করছে। ঠিক এই সময় আমার ভিতরটা কেমন ছিল লাগছিল যে আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম কোথায়, আমরা কি বুঝতে পারি না? আমরা কি এই সুযোগটা গ্রহণ করতে পারি না? আমরা কি জাতীয় পর্যায়ে কাজ করতে পারি না? আমরা কি রাষ্ট্রীয় ভাবে অবদান রাখতে পারি না? তারপর আমি আমার স্যারের সাথে কথা বলেছি। আমি স্যারের সাথে কথা বলার পর স্যার আমাকে দাওয়াত দিয়ে ভাবি চলে আসো, আজকের দাওয়াত স্যার আমাকে দিয়েছে, চলে আসো। আমাদের আরেক সিনিয়র ভাইয়ের সাথে কথা বলেছি, অনেকের সাথে আমি কথা বলেছি। আমি এটা জানার পরে আমিও দাওয়াত দিয়েছি অনেককে। আমি ডক্টর প্রফেসর আসাদুল্লাহ গালিব স্যারের ছেলে আব্দুল্লাহ সাকিব ভাইকে দাওয়াত দিয়েছি। আমি আব্দুল্লাহ বিন আব্দুল রাজ্জাককে দাওয়াত দিয়েছি এখানে আসার জন্য। আমি আরো অনেককে দাওয়াত দিয়েছি, কিন্তু আমি সবার কাছ থেকে ভালো ফিডব্যাক পাইনি। কেউ আমাকে বলছে এটা আমাদের আদর্শের সাথে যায় না, আমরা রাজনীতি করি না, আমরা এটা করি না, ওটা করি না, এই অনেক ফতোয়ার চাপও আমি পেয়েছি। গত 16 বছর আমরা বিদেশে কাটিয়েছি, এই 16 বছর বিরুদ্ধে কথা বলেছি, আমাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করা হয়েছে। দেশে আসলে থানা থেকে ফোন দিয়ে আমাদেরকে সতর্ক করা
হয়েছে, আপনারা কি মনে করছেন যে আহলে হাদিস খুব নিরাপদে ছিল? প্রত্যেকটা আহলে হাদিস সংগঠন এই স্বৈরাচার শাসনের দ্বারা জীর্ণ হয়েছিল, তারা কাজ করতে পারে নাই, সঠিকভাবে কাজ করতে পারে নাই। এখন সময় এসেছে সমস্ত আহলে হাদিসের পক্ষ থেকে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম অবশ্যই দরকার, যেটা না হলে নয়। আমরা আহলে হাদিস ঘুরিয়ে থাকার জাতি নয়, আহলে হাদিস তো ঘুরিয়ে থাকার জাতি হতে পারে না। তাদের রক্ত কখনো শীতল নয়, কিন্তু আমাদের রক্তকে শীতল করে দেওয়া হয়েছে ফতোয়ার মাধ্যমে। সুতরাং আজকের এই মঞ্চ থেকে আমি বলতে চাই, গোটা বাংলাদেশের আহলে হাদিসের পক্ষ থেকে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম থাকবে, যেটা আমাদের ডক্টর স্যারের নেতৃত্বে আমরা এগিয়ে যাব। আমি সকল আহলে হাদিস সংগঠনের মহিলাকে আহ্বান করবো, আপনারা সকল প্রকার ফতোয়াবাজি ছেড়ে দিয়ে জাতীয়বাদী ভাবে কাজ করার জন্য, রাষ্ট্রীয় ভাবে অবদান রাখার জন্য আমরা অন্তত রাজনৈতিক ক্ষেত্রে এক হয়ে আমরা সামনে এগিয়ে যাই। আর আজকের এই সম্মেলনের পরে যেন আমাদের জাতীয় সম্মেলন হয়, সমস্ত আহলেদিসকে একসাথে করে বাংলাদেশের সমস্ত আহলেদিস প্ল্যাটফর্মকে একসাথে নিয়ে আমাদের জাতীয় সম্মেলনে আমাদের আগামী ভবিষ্যৎ, রাজনৈতিক ভবিষ্যৎ যেন আমরা জাতির কাছে ক্লিয়ার করে সামনে এগিয়ে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাঝখানে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা সারা দেশ থেকে এসেছেন নিশ্চয়ই কোন একটা দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছেন ইতিবাচক। আপনাদের কাছে খুব দ্রুত গতিতে কাউন্সিল সদস্য হয়ে যেতে আজকে নিজ নিজ এলাকায় কিছু কাজ আছে, সেগুলো দ্রুত গতিতে সারতে হবে নির্বাচন কমিশন এবং সামনে মাসের কাজের জন্য। কাজে আপনারা কাগজ যাবে, আপনারা কাগজে নিজেরা আপনাদের পরীক্ষা এবং সিগনেচার এবং মোবাইল নাম্বার লিখে দেবেন ইনশাআল্লাহ। কাগজ দিয়ে দেবেন। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যারা খাওয়া দাওয়া করবো, এখানে খাওয়ার জায়গা না, আসলে এখানে খাবারটা খেয়ে অন্তত পক্ষে এখান থেকে সবকিছু আমরা খেয়ে 4 প্যাকেট নিয়ে চলে যাবো। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে খুবই সংক্ষেপে আলোচনা নিয়ে আসছেন আমাদের আরেক দিনী ভাই মোহাম্মদ আব্দুল্লাহ আল মারুফ, সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী আহমেদ। আব্দুল্লাহ আল মারুফ। আব্দুল্লাহ আল ফারুক। السلام عليكم عبد الله فاروق بايعتني مظفر بن موسى. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أعوذ بالله من الشيطان الرجيم. قال الله عز وجل: وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهدي